প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আগামী 22 তারিখ দুপুর 12টা থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হবে এবং এই আবেদনে যারা 60,000 প্লাস শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছি তারা আমরা সবাই এই আবেদনে আবেদন করবেন। তো এই আবেদন করতে গেলে আপনাদের 40টি প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে চয়েস দিতে হবে। আজকে আমরা জানবো প্রতিষ্ঠানের খোঁজ নেবেন কিভাবে, এই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবেন। ঘরে বসে কিভাবে আপনি প্রতিষ্ঠানের সকল A to Z খোঁজ খবর রাখবেন। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আসেন দেখি এই প্রতিষ্ঠানের খোঁজ খবর আপনারা কিভাবে নেবেন। এটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন, ছাড় আমি থাকি চট্টগ্রাম কিংবা অন্য কোনো একটা চাকরি করি, এখন গ্রামের বাসায় চাকরি করতে চাই, এখন আমি কিভাবে এখান থেকে যে প্রতিষ্ঠানের খোঁজ খবর নেব, কিংবা 40টি প্রতিষ্ঠান এটা খোঁজ খবর নেওয়া কিভাবে সম্ভব প্রতিষ্ঠানে যেয়ে যে। আপনি প্রতিষ্ঠানের খোঁজ খবর নিতে পারবেন 3টা ওয়েবসাইট থেকে। NTRC এর মাধ্যমে নিতে পারবেন। banbeis BANBEIS.gov লিখে সার্চ দিলে আপনি এখান থেকে খোঁজ খবর নিতে পারবেন। এটাতে সার্চ দিলে আপনার এরকম 3টে মেনু বার আসবে। এই মেনু বারে ক্লিক করলে দেখবেন ইনস্টিটিউট সার্চ আছে, ইনস্টিটিউট এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে নিয়ে যাবে, এরপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনি যাবেন। আরেকটা জানতে পারবেন EMIS.gov, এটা লিখে সার্চ দিয়ে আপনি প্রতিষ্ঠানের খোঁজ নিতে পারবেন। এবার আমরা একটু দেখি সব থেকে ভালো হবে কোনটা। NTRC যখন NTRC-তে দেখলে আপনি এখন শূন্য পদটা কিছু দেখতে পারবেন না, অর্থাৎ আগেরটা দেখতে পারবেন। NTRC এর মাধ্যমে তো অবশ্যই আবেদন করার আগে দেখে নেবেন। তবে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে গেলে এই দুটো ওয়েবসাইট সব থেকে বেশি ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই banbeis এর ভিতর আপনি গেলে প্রতিষ্ঠানের কাঠামো কেমন, কতটুক জায়গা, কাম্য শিক্ষার্থী আছে কিনা, কতজন স্টাফ আছে, কতজন শিক্ষক আছে, দালানের অবকাঠামো কেমন, কতটি কক্ষ আছে, কোন কোন বিভাগ আছে, এরপরে সেখানে আর্টসের কতজন আছে, সায়েন্সের কতজন, কমার্সের কতজন, আপনার প্রতিষ্ঠানের যাতায়াত রাস্তা ইত্যাদি বিষয়ে A to Z, বিগত 3 বছরের রেজাল্ট, বর্তমান রেজাল্ট। হ্যাঁ, তবে এইগুলো এখানে থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানেও কিন্তু অনেক ইনফরমেশন, অনেক সময় প্রতিষ্ঠানের MPO রক্ষার্থে এখানে কিছু ভুল ইনফরমেশনও দেওয়া হতে পারে। এবার তবে এখান থেকে আপনারা শিক্ষকদের বিস্তারিত তথ্য জানতে পারেন। তবে আমার পরামর্শ থেকে আপনারা EMIS, এই EMIS এই যে ওয়েবসাইটটা, এই EMIS.gov এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন, এখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সেটা কি, এই ওয়েবসাইট লিখে সার্চ দিলে দেখবেন এরকম 3টা বার আসবে, মেনু বার। এই 3টা মেনু বার যখন আসবে তখন আপনি এই 3টা মেনু বারে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন লেখা আসবে পোর্টাল, পোর্টাল লেখা আসবে, পোর্টাল। এই পোর্টাল যখন দেখা আসবে আপনি পরবর্তীতে পোর্টালে ক্লিক করবেন। মেনু বারের থেকে ক্লিক করার পর আপনি পোর্টালে ক্লিক করবেন। পোর্টালে ক্লিক করলে আপনাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তর সমূহের জনবলের ওইখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার এখানে ক্লিক করলে একটা সার্চ বার আসবে, সেখান থেকে আপনি মেনুতে ক্লিক করবেন যে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানের ইনফরমেশন চান। আপনি কি অফিসের ইনফরমেশন চান, নাকি শিক্ষা প্রতিষ্ঠানের, নাকি শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস উভয়ে। আপনি সেখানে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের এটাতে ক্লিক করবেন, শিক্ষা প্রতিষ্ঠান। এটাতে ক্লিক করার পর আপনার এটাতে ক্লিক করার পরে এবার দপ্তর সমূহ আসবে। দপ্তর সমূহ আসলে প্রথমে চাইবে হচ্ছে আপনার বিভাগের নাম, আপনি বিভাগ ক্লিক করবেন, এরপরে জেলার নাম, এরপরে উপজেলার নাম, এরপরে আসবে কি প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। আপনি কি প্রতিষ্ঠান, ধরুন মাদ্রাসা, কারিগরি, এরপরে নাকি স্কুল, হ্যাঁ এরকম প্রতিষ্ঠান চয়েস করবেন। এরপরে আপনি আপনার ENII নাম্বার দিয়ে আপনি হচ্ছে প্রতিষ্ঠান সার্চ দিবেন। তাহলে
আপনি প্রতিষ্ঠান সার্চ করার পর যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা আসবে ওই প্রতিষ্ঠানটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর সেখানে দেখবেন প্রধান শিক্ষক, তারপরে সহকারী শিক্ষক, হ্যাঁ, এভাবে সিরিয়াল ভাবে ওই প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে, যত স্টাফ আছে, এরপরে আছে কি যত যা কিছু আছে স্টুডেন্টের বায়োডাটা টোটাল ওইখানে ইনফরমেশন দেওয়া আছে। আপনার কাজ কি তাহলে এই ইনফরমেশন গুলো পাওয়ার পর আপনার কাজ থাকবে হচ্ছে আপনি ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আপনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নাম্বার নেবেন। কার কার নাম্বার নেবেন বলে দিই। প্রথমে হচ্ছে প্রধান শিক্ষক এনার নাম্বার নেবেন। এরপরে সর্বশেষ এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নাম্বার নেবেন। শিক্ষক। এরপরে আর একটা নেবেন হচ্ছে অফিস সহায়ক, যিনি আছেন অফিস সহায়ক। আপনি 3 ব্যক্তির অর্থাৎ 3 ক্যাটাগরিতে আপনি নাম্বারটা নেবেন প্রতিষ্ঠানে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে চান। নিয়ে প্রধান শিক্ষকের সাথে আপনি যোগাযোগ করবেন, প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাবেন, নিজের পরিচয় দিবেন। আমি 18তম নিবন্ধনে ভাই উত্তীর্ণ হয়েছি, আপনার প্রতিষ্ঠানে আমি প্রথম সাইজে রাখতে চাই, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাই, সেখানে কাম্য শিক্ষার্থী আছে কিনা, কি কি ধরনের সুযোগ সুবিধা আছে ইত্যাদি বিস্তারিত আপনি প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে পারেন। এখন প্রধান শিক্ষক আমরা আশা করি সকল ইনফরমেশন সঠিক দিবে। আবার অনেক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা কিছু ইনফরমেশন গোপনও রাখতে পারে। হ্যাঁ, সেই গোপন রাখার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইনফরমেশন মিসিং হতে পারে। এরপরে সব থেকে ভালো হবে এই প্রতিষ্ঠানে সর্বশেষ নিয়োগপ্রাপ্ত এনটিআরসি যে সকল শিক্ষকরা আছে তারা সব থেকে ভালো জানতে পারে। কেননা পুরাতন যে সকল শিক্ষক তারা তো ওই প্রতিষ্ঠানে কাজ করতেছে, দীর্ঘদিন ধরে এখানে শিক্ষকতা করছে, তারাও ইনফরমেশন আপনাকে ভুল দিতে পারে, তাদেরও নাম্বার থাকবে, কিন্তু আপনি নেবেন হচ্ছে সর্বশেষ এনটিআরসি নিয়োগপ্রাপ্ত যে শিক্ষক আছে তারটা। এখন এটা যে বুঝবো কিভাবে এনটিআরসি সর্বশেষ নিয়োগপ্রাপ্ত, সেখানে দেওয়া থাকবে কিন্তু কত তারিখে সে জয়েন করেছে, কত তারিখে এমপিও হয়েছে, হ্যাঁ, তার যোগদানের তারিখ, এমপিও হওয়ার তারিখ, বিস্তারিত সকল ইনফরমেশন শিক্ষকের ওইখানে দেওয়া থাকবে, ছবি সহ দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনি এই শিক্ষকের কাছ থেকে আপনি ফোন দিয়ে জানতে পারবেন, কারণ 2019 সালে সর্বশেষ নিয়োগপ্রাপ্ত যারা হয়েছিল তার কাছ থেকে জানতে পারবেন। এরপরে 2023 সালেরটা আপনি জানতে পারবেন। এরপরে তাহলে এদের কাছ থেকে কেন জানতে পারবেন, কারণ তারা নতুন শিক্ষক, তো ওইখানে গিয়ে তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাকে মন খুলে তারা বলবে। সেক্ষেত্রে আপনি এনাদের সহায়তা দেবেন। এরপরে আর একটা সহায়তা নেবেন হচ্ছে অফিস সহায়ক, কারণ এই অফিস সহায়ক যারা থাকে, অফিসে যারা থাকে, এদের কিন্তু কাছে সকল ফাইল পত্র দাপ্তরিক সকল বিষয়গুলো কিন্তু এদের কাছে থাকে। সেক্ষেত্রে আপনি এদের নাম্বার কালেক্ট করে এদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আপনি এমন একটা প্রতিষ্ঠান চয়েস দিলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানটা আপনার মনোমতো হলো না, চাকরিটা আপনার মনোমতো হলো না, সারা জীবন কিন্তু আপনাকে এটা বহন করে চলতে হবে। এজন্য এভাবে আপনি সর্বনিম্ন হলো 20টি প্রতিষ্ঠান আপনি এভাবে খোঁজ নেবেন। সর্বনিম্ন 20টা প্রতিষ্ঠান, কারো পক্ষে সম্ভব হলে 40টি প্রতিষ্ঠান আপনি এভাবে খোঁজ দিবেন, আর তা না হলে কমপক্ষে 20টি প্রতিষ্ঠান আপনি এভাবে খোঁজ খবর নিয়ে আপনার ডায়েরি মেইনটেইন করবেন, ডায়েরি বা ডায়েরিতে আপনি সাজিয়ে ফেলবেন বা নোট করবেন কি আপনি 1 থেকে 20টা প্রতিষ্ঠান আপনি এভাবে সাজাতে চান। এবার সাজানোর ক্ষেত্রে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিন্তু জানেন আপনার নাম্বার কত, আপনার নাম্বার অনুযায়ী কিন্তু আপনি প্রতিষ্ঠানগুলো দেবেন। মনে রাখবেন আপনার নাম্বার 40 থেকে 50, আপনি বিভাগীয় শহরের সকল প্রতিষ্ঠানে চয়েস দিয়ে রাখলেন, আপনার চাকরিটা হবে না, 100% আপনার চাকরি হবে না। বিভাগীয় শহরে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে প্রতিযোগিতা থাকে বেশি, এখানে সবাই চাকরি করতে চায়, এখানে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায়, শহর কেন্দ্রিক অনেকে থাকতে চায়, এজন্য সবার চয়েস এদিকে থাকে। আপনার নাম্বার অনুযায়ী আপনাকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। যদি আপনার একান্তই চাকরিটা লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাম্বার যদি কম হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দিতে হবে। আরেকটা বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবাই জানতে চান সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনি বাংলার শিক্ষক, মানে বাংলার শিক্ষক হতে চান, কিংবা মনে করেন আপনি ইংরেজি শিক্ষক হতে চান, এখন আপনার নাম্বার হচ্ছে 45, হ্যাঁ, কিংবা আপনার নাম্বার হচ্ছে 48 ইত্যাদি। এক্ষেত্রে আপনি শুধুমাত্র
স্কুলে চয়েস দিবেন না, শুধুমাত্র স্কুলে চয়েস দিবেন না। আবারও বলি, যাদের বাংলা, ম্যাথ, ইংরেজি, হ্যাঁ, এই সাবজেক্টগুলো, সামাজিক বিজ্ঞান নাম্বার কম, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র স্কুলে চয়েস দিয়ে ভুল কাজ করবেন না। আপনি আপনার উপজেলার ভিতর যে সকল মাদ্রাসা আছে, এমপিও ভুক্ত যে সকল মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলোরও আপনি খোঁজ নেবেন। মাদ্রাসার খোঁজ কেন নেবেন? কারণ অনেকে জেনারেল স্টুডেন্ট মাদ্রাসায় চাকরি করতে চায় না। সেক্ষেত্রে মাদ্রাসায় কিন্তু এই যে বাংলা, বিজ্ঞান, সমাজ, এরপরে আপনার হচ্ছে ইংরেজি, ম্যাথ, আইসিটি, এই সাবজেক্টগুলোর টিচারের সংকট থাকে, কিন্তু বেতন কিন্তু একই। স্কুলেও যেমন বেতন, মাদ্রাসায় তেমন বেতন, সুযোগ সুবিধাও একই, কিন্তু অনেকের মাদ্রাসা চয়েস হয় না। সেক্ষেত্রে যাদের নাম্বার কম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। আপনার নাম্বার কম, আপনি কিন্তু কৌশল অবলম্বন করে চাকরিটা পেয়ে যেতে পারেন, কিন্তু অনেকের নাম্বার বেশি থাকবে, কিন্তু কৌশল অবলম্বন না করার কারণে চাকরিটা হাতছাড়াও হতে পারে। এজন্য আপনি স্কুলের পাশাপাশি মাদ্রাসাতে অবশ্যই আপনি খোঁজ খবর নেবেন। ঠিক এরকম ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে মাদ্রাসার সকল তথ্য আপনি বের করে নেবেন। বের করে আপনি এইভাবে মাদ্রাসা, হয়তো বা আপনি নাম্বার কম থাকার কারণে 20টা মাদ্রাসা, 20টা দিতে পারেন স্কুল, এভাবে আপনি 40টা যেতে পারেন। কিন্তু আপনার নাম্বার কম, আপনি সব স্কুলের দিকে তাকায় থাকলেন, মাদ্রাসার দিকে তাকাবেন না, সেক্ষেত্রে আপনার চাকরিটা নাও হতে পারে। এই জন্য পরামর্শ থাকবে, মাদ্রাসা, স্কুল উভয়ের খোঁজ খবর নিয়ে আপনারা এখানে আবেদন করবেন, এবং আপনার ডায়েরি মেনটেন করবেন, নোট করবেন, প্রতিষ্ঠান খোঁজ চয়েস দেওয়ার জন্য নিজে একটা সুন্দর নোট করে ফেলবেন। নোট করে আপনি এটা যখন আবেদন করবেন, তখন দেখে দেখে আপনি এভাবে সিরিয়াল, তাহলে আপনার চাকরিটা 100% হতে পারে। এই জন্য কৌশল ছাড়া কিন্তু আপনার চাকরি এখানে নাও হতে পারে। অনেকে কিন্তু 60-65 পেয়ে চাকরি হবে না। কেন হবে না? কারণ কৌশল অবলম্বন করেনি। আবার অনেকের 48 পেয়ে, 50 পেয়ে, 52 পেয়ে, 55 পেয়ে চাকরি হবে। এজন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আপনি আবারও বারবার টেনে টেনে দেখতে পারেন, কারণ বারবার এই বিষয়গুলো যদি আপনি শোনেন, তখন আপনার মাথার ভিতর খুব দ্রুত কাজ করতে থাকবে। তো এই জন্য, এছাড়াও আপনাদের যদি প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আরো কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানতে ইচ্ছা হয়, কিংবা কোনো কিছু আমার এখানে বলাতে বাদ থাকে, আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদের সবার কমেন্ট পড়ি, সকলের কমেন্ট পড়ে আমি অ্যান্সার করার চেষ্টা করি, হয়তো বা কারোটা একটু আগে, কারোটা একটু পরে। তো সবাই আমাদের সাথে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।